গ্রামারকে তোমাদের যে আমরা আগের দিন করিয়েছিলাম দ্য আইস হ্যাবিট চ্যাপ্টার থেকে ক্লাস 12-এর ক্লাস ক্যাপসুলে, আজকে সেখান থেকে গ্রামার ক্লাসের ওপরে আমরা ন্যারেশন আর ভয়েস দুটো নিয়ে চ্যাপ্টার ওয়াইজ বেশ কিছু প্রশ্ন, টোটাল 15টি প্রশ্ন নিয়ে কিন্তু আমরা ক্লাসটি রেখেছি। তোমরা গ্রামার ক্লাসগুলো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং সেই জন্য এখানে শুধু এমসিকিউ টেস্টের মতো এখানেও কিন্তু আমরা গ্রামার ক্লাসগুলো রাখি। তো সেগুলোর জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর অবশ্যই শেয়ার করতে হবে। আর গ্রামার ক্লাসগুলোকে ফলো করতে হবে, কেননা এগুলো পরীক্ষা আসবে, তোমরা জানো 11-এর পরীক্ষা তো তোমরা দেখেছো। তো সেই জন্য সেরকমই আজকে আমরা প্রথমে চলে যাব ন্যারেশনমূলক কয়েকটি প্রশ্নে, আর সেগুলোকে আমরা সলভ করব। কি আছে দেখো, প্রথমে নো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। যদি কোটেশনের মধ্যে কোনো একটা শব্দ আছে শুধুমাত্র, দেখো নো, এখানে না তো কোনো সাবজেক্ট আছে, না তার সঙ্গে কোনো মেন ভার্ব আছে, আর কোনো কিছু আছে যা রিপোর্টিং ভার্ব দেখে রিপোর্টিং যে স্পিচটা সেটার পরিবর্তন করার ক্ষেত্রে কোনো রকম সুযোগ থাকছে না। সরাসরি যদি কোনো সেন্টেন্স থাকতো, সে যে কোনো সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তখন সেখানে আমাদের কিন্তু নির্দিষ্ট নিয়ম বলবৎ করা যায়। এখানে নো বলে একটা কোনো কথা আছে এবং কমা আছে, তো সেরকম করলে আমরা কি করব, আমরা এটাকে কিন্তু অন্যভাবে লিখতে পারি। একটা নিয়ম শিখিয়ে দেবো, তোমরা শিখে যাবে। আমরা এখানে যদি উত্তর করতাম, কি করতাম, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, নো কথাটা থাকার জন্য আমরা লিখতে পারি ইন দ্য নেগেটিভ। তার মানেই আমরা না বাচক সম্মতি জ্ঞাপন করছি। সিমিলার, যদি এরকম কোশ্চেনটা এখানে এরকম থাকতো, নো এর পরিবর্তে কোনো কারণে ইয়েস থাকতো কোটেশনে, তখন কি হতো বলো, তখন হয়ে যাবে আনসার কোয়াইট কনফিডেন্টলি, ইন দ্য নেগেটিভের পরিবর্তে লিখব তখন পজিটিভ, অর্থাৎ হ্যাঁ বাচকে সম্মতি জ্ঞাপন করা হচ্ছে। তাহলে 1 নম্বর ন্যারেশন চেঞ্জটা খুব ইজি এবং তার উত্তর কিন্তু আমরা করতে পেরেছি। আমরা উত্তরটা একবার দেখে নিই কী আছে। আই আনসার্ড কোয়াইট, আই আনসার ইন দ্য হবে ইন দ্য নেগেটিভ কোয়াইট কনফিডেন্টলি। আমরা ইন দ্য নেগেটিভ ফর্মটাকে কিন্তু এরপরে ইউজ করতে পারি। নেক্সট, এবারে দেখো লেখা আছে ইউ আর এ গ্যালেন্ট ইয়াং ম্যান। একটা কমপ্লিট সেন্টেন্স বলতে পারি, সি সেড। আবার আছে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। তাহলে দুটো সেন্টেন্স এখানে পাচ্ছে, ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স। মাঝে আছে রিপোর্টিং ভার্ব, যেটাকে দেখে আমাদের ভেতরের এই রিপোর্টিং স্পিচের টেন্সটাকে চেঞ্জ করতে হবে নিয়ম অনুসারে। এটা হচ্ছে টেন্সের নিয়ম, যেখানে আমরা ন্যারেশন চেঞ্জ যখন করব তখন এইগুলোকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট পোর্শনটা একটা সেন্টেন্স, সেকেন্ড পোর্শনটা একটা, আমরা কিন্তু দুরকমভাবে করতে পারি। কীরকম, যেটা সহজ একদম নিয়ম সেটা কি, সেটাতেই আমরা যাবো, আর দুরকমই যাচ্ছি না। আমরা প্রথম সেন্টেন্সটাকে একবার ন্যারেশন চেঞ্জ করব, ইভেন তারপরে আবার একবার চেঞ্জ করব। কিন্তু এখানে প্রথম সেন্টেন্সটা আছে দেখো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, আর দ্বিতীয়টি কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই একে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা এটি কিন্তু একটা কোশ্চেন করা হচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রে দুরকম চেঞ্জ হবে। প্রথমটায় আমরা লিখব, আমরা একটু মুছে ফেলি, প্রথমটায় আমরা লিখব সি কল্ড মি, কেননা এখানে ইউ কথাটাকে আমি ধরে নেবো আমাকে বলা হচ্ছে। তাহলে সি কল্ড মি এ গ্যালেন্ট ইয়াং ম্যান, এটা বলা যায়। তো সে আমাকে বলল কি, একজন গ্যালেন্ট ইয়াং ম্যান। এবারে দেখো লেখা আছে বাট হোয়াই আর ইউ, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তো তারপরে বলবো অ্যান্ড আস্কড হোয়াই আই ওয়াজ সো সিরিয়াস। তাহলে সেকেন্ডটাকে আমরা কিন্তু বি ভার্বটাকে পাস্টে করছি ওয়াজ, যেহেতু পরে ইউটা আই হয়েছিল,
এই আইটা আমি উত্তর লেখার সময় লিখব হোয়াই আই ওয়াজ, দেন বাকিটা সো সিরিয়াস। তাই টোটাল যে সেন্টেন্সটা আমরা পেলাম দুটো ভাগ করে পেয়েছি, এবং দুটো ভাগে কি কি হচ্ছে আমরা দেখে নেব উত্তরে। সেটা হচ্ছে সি কল্ড মি আ গ্যালেন্ট ইয়াং ম্যান অ্যান্ড আস্কড মি হোয়াই আই ওয়াজ সো সিরিয়াস। আনসার দেওয়া আছে, আমরা দেখে নিয়েছি, আমরা বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এবারে আমরা চলে যাব 3 নম্বরে। থার্ড ন্যারেশনে কী আছে? উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন, আই সেড। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এইখানে যে একটা দেখো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছিল, এটাকে ভেঙে নিলেই এটা কিন্তু ফিউচার টেন্স বোঝাচ্ছে। এবারে আমরা চেঞ্জ করার চেষ্টা করব, কি আই সেড যা আছে থাকলো, এরপরে বলতে পারি দ্যাট। কি উইটা আই যেহেতু আছে তো সেখানে উই চেঞ্জ হবে না, আমি বলছি উই। এবারে উইলটার যেটা পাস্ট ফর্ম সেটা হবে উড। দেন যা আছে আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে শুন বি অ্যাট ইয়োর স্টেশন। তাহলে কমপ্লিট সেন্টেন্স করতে গেলে ন্যারেশন ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে, কিন্তু একই প্রসিডিওর মেনে আমরা করে ফেলতে পারি। আমরা উত্তরটা দেখে নিই কী আছে। দেখো লেখা আছে আই সেড দ্যাট উই উড সুন বি অ্যাট ইয়োর স্টেশন। কমপ্লিট সেন্টেন্স আমরা বোঝার পরে উত্তরটাও পেয়ে গেলাম। নেক্সট, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড, আমি বললাম যে সে একজন খুব আকর্ষণীয় একটি মেয়ে। আমরা একে যদি ভয়েস চেঞ্জ করি কী হবে? একটা জিনিস, সরি ন্যারেশন চেঞ্জ। দেখো একটা জিনিস, এখানে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, যে কথাটা বলা হয়েছে স্পিচ সেটাও পাস্ট টেন্সে, কিন্তু তাহলে পাস্ট থাকলে ভেতরটাকে আরও পুরনো নিয়ে যেতে হবে, কেন ইনডেফিনাইট যদি বর্ণনা করে কোনো ঘটনাকে তার পারফেক্টে চলে যাবে। তখন এই যে ওয়াজ কথাটা আছে এটাকে আমরা করে দেবো কি, ভেবে নেবো এটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাচ্ছে, হ্যাড বিন। তাহলে কমপ্লিট সেন্টেন্সটা করলে কি হবে, আই সেড দ্যাট সি হ্যাড বিন অ্যান ইন্টারেস্টিং গার্ল। এটাকে আমরা অনায়াসেই করতে পারবো। নিয়ম কি বললাম, দুটো পাস্ট হলে একটাকে আমরা কিসে লিখতে পারি, ইনডেফিনাইট ফর্ম, আর একটা পারফেক্ট ফর্ম, সেটাই কিন্তু আমরা এখানে করেছি। নেক্সট আনসারটা দেখে নিই একবার কি আছে। আই সেড দ্যাট সি হ্যাড বিন অ্যান ইন্টারেস্টিং ফেস। আশা করি উত্তর পেয়েছো। এবারে আমরা যাব নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, কোশ্চেন মার্ক। আই সেড, আমি বললাম। তাহলে আমি বললাম কিন্তু প্রশ্নবোধক আছে, মানে আক্সড হবে বা ওয়ান্টেড টু নো, তাহলে আই আক্সড। এবারে দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু নেই, তাহলে সেখানে কি হতে পারে, ইফ হতে পারে, ওয়েদার হতে পারে, ঠিক আছে। তা আমরা লিখতে পারি ইফ। এখানে দেখো আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, এখানে ইউটা হচ্ছে মেয়েটি, তার পরিবর্তে আমরা জানি টেক্সচুয়াল, তাই সি ইউজ করছি। সি এর পরে অতীতকালে হয়ে যাবে, আর এর পরিবর্তে কী হয়ে যাবে, ওয়াজ। নেক্সট, গোয়িং টু অল দ্য ওয়ে টু দেহরা, গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। বাকি যা আছে সবটা খালি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কোশ্চেন মার্কটি কিসে পরিণত হয়ে যাবে, ফুল স্টপ আকারে পরিণত হবে। এই জিনিসটা কিন্তু একটু স্মরণে রাখবে। নেক্সট উত্তরটা দেখে নিই। আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। যেমন বোঝানো হলো সেরকমই করা হয়েছে, মাঝে কিন্তু একটা লিঙ্ক আনা হয়েছে, সেটা দ্যাট নয়, সেটা ইফ রাখা হয়েছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, আই সেড। তাহলে এরকম যদি থাকে যেখানে আবার সাবজেক্ট নেই, ভার্বটা ইউজ করা নেই, কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আমি যাচ্ছি দেহেরা আর তারপরে মুসৌরি, আমি বললাম, তাহলে এই ধরনের ব্যাপারগুলো কী হবে, আই রিপ্লাইড বলা যায়, আই টোল্ড বলা যায়, সহজ করে টোল্ড বলছি, আই টোল্ড, কি টোল্ড, দ্যাট, বা আই সেড দ্যাট, কি বলছি আমি ঘটনাটা। এবার হচ্ছে আমি যাচ্ছি, তাহলে অতীতকালের ঘটনা তো, তাই যেটা সাবজেক্ট আমরা নতুন নিয়ে আনবো সেটা হচ্ছে আই ওয়াজ গোয়িং, বা আই ওয়াজ মুভিং অন, আই ওয়াজ ট্রাভেলিং, যা খুশি।
টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স যদি আমরা ন্যায় সেন্টেন্স করি। আমরা উত্তরটা দেখে নিই। আই সেড দ্যাট আই ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। কমপ্লিট হয়েছে? আশা করি তোমরা বুঝছো যেটা কেন করেছি। সেটার পরে দ্যাট দিয়েছি, তারপরে সাবজেক্ট নিয়ে এসেছি, বাকিটা সব যা আছে সবটা আমি একটু আগে বললাম। আই ওয়াজ গোয়িং এইটা বাদ নিয়ে এসেছি আমরা। নেক্সট 7 নম্বর প্রশ্ন। আই সেড ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। এই লাইনগুলো না খুব ইম্পর্টেন্ট লাইন তোমাদের পরীক্ষা আসার জন্য, এবং সেরকমই কিছু ইম্পর্টেন্ট লাইন নিয়ে আজকের টেক্সটটা কিন্তু রাখা হয়েছে। 7 নম্বরে দেখো, আই সেড ওয়েল সম্মতি জানিয়ে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। তো এবারে এটাকে আমরা বলতে পারি, আমি তাকে রিমার্ক করছি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আই রিমার্কড। কাকে? ওই মেয়েটিকে। আচ্ছা, দ্যাট কি রিমার্ক করছি, দ্যাট। এবারে এই পার্টটা অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, ঠিক আছে। এবারে এই ঘটনাটা কিন্তু সময় সাপেক্ষ বলে তখন কিন্তু আমরা বলতে পারি কুড, কেন এটা কিন্তু চিরন্তন সত্য নয়। তাহলে এখানটায় আমরা কিন্তু ক্যানের পরিবর্তে কুড লিখব, এবং সেটাই উত্তর আছে। দেখো, আই রিমার্ক দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রিটি। নেক্সট, হি সেড she was completely blind. Didn't you notice? আপনি কি সেটা দেখেননি? দেখো ফুল স্টপ আছে, তাহলে একটা বাক্য কিসে লেখা আছে, অ্যাসার্টিভ আগের মতো, আর একটা কিসে লেখা আছে, কোশ্চেনমূলক বা ইন্ট্রোগেটিভ। তাহলে দু ধরনের প্রশ্ন থাকলে আমাদের কিন্তু একটু ভেবেচিন্তে উত্তর করতে হবে। প্রথমে হচ্ছে সে মেয়েটি সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিল, তাকে কি, হি ডেসক্রাইবড হার লেডি, কি হিসেবে, দ্যাট সি হ্যাড বিন কমপ্লিটলি ব্লাইন্ড। আমরা বলেছিলাম এখানে পাস্ট টেন্স থাকলে এটাকে কি হয়ে যাবে, পাস্ট টেন্সেরই পারফেক্ট ফর্ম করে দেবো, কারণ সেই ঘটনাটা আরেকটু আগে হয়েছে। আর এখানে হচ্ছে তোমার ইনডেফিনাইট ফর্ম। তাহলে প্রথমটা আমরা কিন্তু জেনে যাচ্ছি কি, সেটা হচ্ছে হি সেড দ্যাট, বা তার পরিবর্তে বলতে পারি হি ডেসক্রাইব দ্যাট সি হ্যাড বিন, এই ওয়ার্ডটাকে কি হয়ে যাবে, হ্যাড বিন কমপ্লিটলি ব্লাইন্ড, ঠিক আছে। কিন্তু তারপরও আরেকটু বাড়তি কথা বলছে, তো আমরা বলতে পারি অ্যাড এ কোশ্চেন। তারা একটা বাড়তি কোশ্চেনে ঠুকে দিল কি, হোয়েদার, এই ইউটাকে আই এখানে, তাহলে এবারে আমরা বলতে পারি হোয়েদার আই, আমাকে বলছে আই, ডিড নটটা হয়ে যাবে তোমার হ্যাড নট, দিয়ে লিখব নোটিস, কি, ওই ঘটনাটা যে মেয়েটি অন্ধ আপনি দেখেননি, তাহলে একটা নোটিসের পরে লিখলাম দ্যাট। আমরা এটাকে একটু চেষ্টা করি নিজেদের মতো করে, কি উত্তরটা লেখা আছে একটু পড়ে ফেলি। হি ডেসক্রাইব হার অ্যাজ কমপ্লিটলি ব্লাইন্ড, এরম করে লিখেছি আমি, চেঞ্জ না করে। আর কি, অ্যান্ড ওয়ান্টেড টু নো হোয়েদার আই হ্যাড নট নোটিস দ্যাট, এটা আর একটা নতুন ফর্মে লিখেছি, তোমাদেরকে এটা বোঝানোর পরে এই জন্য একটা বাড়তি রেখেছি। দেখো, ওটাও ঠিক, আবার এটাও কিন্তু গ্রহণীয়। আলটিমেট আমরা কিন্তু ন্যায় সেন্টেন্সগুলো কী করলাম, করে ফেললাম। ন্যায় সেন্টেন্সগুলো কেমন লেগেছে একটু জানাবে, আর তোমরাও কিন্তু বাড়তি অনেক ন্যায় সেন্টেন্স থাকবে, প্র্যাকটিস করো, কমেন্টে জানিও। যদি কোনো প্রশ্ন টাফ লেগে থাকে আমরা কিন্তু উত্তর করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে। এর সাথে দেখো ভয়েস চেঞ্জ হয়েছে, কী আছে, দ্য ওমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন। তো কী করবো, এখানে আমাদেরকে প্রথম চেক করতে হবে সাবজেক্টকে, মেন ভাব কি, আর কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে দ্য ওমেন, গেভ হচ্ছে ভাব যেটা আছে পাস্ট ফর্মে, তারপর আছে দেখো দ্য গার্ল, কাকে ইনফরমেশন দিচ্ছে, দ্য গার্লকে, তো এটা অবজেক্ট, তো এটা সাবজেক্ট। আমরা কিন্তু এবার লিখতে পারি, আমরা চিহ্নিতকরণের পরে বা করে ফেলতে পারি, কি করে ফেলতে পারি উত্তরটা কি, সেটা দ্য গার্ল, এরপরে আমরা বিভাব কি ইউজ করতে পারি পাস্ট টেন্সে, ওয়াজ, থার্ড পারসন। এবার গেভ কথাটার আমরা যদি পার্টিসিপেল ফর্ম আনি কী হবে, গিভেন, কি তাকে দেওয়া হয়েছে, ডিটেল ইনস্ট্রাকশন। বাই, সাবজেক্ট কে ছিল, দ্য ওমেন, সেটাই কিন্তু বাইয়ের পরে কিন্তু বসে যাবে। তাহলে এটা কিন্তু ভয়েস চেঞ্জের একটা সুন্দর উত্তর করা হয়ে গেছে, আমরা উত্তরটা মিলিয়ে নেব।
আছে? দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেলড ইনস্ট্রাকশন বাই দ্য ওমেন। তাহলে প্রথম ভয়েস চেঞ্জটাও কিন্তু আমরা করে ফেলেছি। নেক্সট, দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রক ইনটু মাই রিভেরি। তাহলে এখানে এখানে মেন ঘটনা কি, যে মানুষটি কম্পার্টমেন্টে ঢুকছে, তাহলে দ্য ম্যান কিন্তু ইম্পর্টেন্ট এবং তাকে নিয়ে রিলেটেড যে ফ্রেজটা আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে গোটাটা। এবারে ব্রক ইনটু, এটা কিন্তু আছে পাস্ট টেন্সে, এটা যেটা অরিজিনাল ফর্ম অর্থাৎ প্রেজেন্টে সেটা কি ব্রেক ইনটু। তাহলে সেটা কি আমরা যদি পার্টিসিপেলে কি করতাম ব্রকেন। এবারে কি সেটা মাই রিভেরি, আমার দিবার স্বপ্নটিকে ভেঙে দিল। তাহলে মাই রিভেরি কাকে ভাঙলো, মাই রিভেরি। আমরা ভয়েস চেঞ্জ করলে কী করবো, মাই রিভেরির পর থেকে শুরু করব। সেটা কি আমরা একটু মুছে নিয়ে নিজেরা করব। মাই রিভেরি দেন করব ওয়াজ, কেননা এটা পাস্ট টেন্সে আছে। এইবারে কি হবে সেটা, মাই রিভেরি ওয়াজ কি ব্রকেন ইনটু। আচ্ছা, এবারে কার দ্বারা, বাই দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট। এই পোর্শনটা কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে এবারে আমরা উত্তরটা মিলিয়ে কি আছে, দ্য ম্যান মাই রিভেরি ওয়াজ ব্রকেন ইনটু বাই দ্য ম্যান, মেন ফর্ম এইটুকু কিন্তু। এবার ম্যানের সঙ্গে রিলেটেড কী কথাটা ছিল, হু এন্টার দ্য কম্পার্টমেন্ট। তাহলে এটা উত্তর পেয়ে গেছো তোমরা ভয়েস চেঞ্জটা। নেক্সট, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা। তাহলে এরকম যদি উত্তর থাকে তখন কি করব, খুব সহজ ব্যাপার আছে, কোনো চাপের নেই। এটা হচ্ছে আমরা একটু অন্যভাবে ঘুরিয়ে বলবো। এখান থেকে ধরো আই নিউ, এই কথাটা তো মেন, যেখানে একটা সাবজেক্ট আর একটা কিন্তু ভার্ব আছে এবং V2-তে আছে। কি জানি, দ্যাট দেয়ার ওয়ার থেকে কিন্তু গোটাটা, অর্থাৎ দ্যাট দেয়ার ওয়ার থেকে আমরা কিন্তু আপ টু দেহেরা পর্যন্ত এটাকে কিন্তু একটা জায়গায় রাখতে পারি। আমরা একটু উত্তরটাকে আন্ডারলাইন করে করি, এবার দেখো বুঝতে পারবে, নাহলে অনেক দাগপালা হয়ে যাচ্ছিলো। দ্যাট থেকে একেবারে দেহেরা পর্যন্ত গোটাটা লিখলাম, যেখানে আমরা দ্যাট কথাটাকে বড় হাতে করে দেবো, দ্যাট। এইবারে আমরা শেষে করব কি, এটাকে অতীতকালে ঘটনা, তাহলে হচ্ছে ওয়াজ, আর নো কথাটার পার্টিসিপেল ফর্ম হচ্ছে নোন, আর নোন থাকলে বাই হয়ে যায় না, টু হয়, আর টু এর পরে আই যখন সাবজেক্ট তাকে অবজেক্ট ফর্মে নিয়ে এলে কী হবে, মি। তাহলে এটা হচ্ছে উত্তর। আমরা আনসারটা না একবার চেক করে নেব। দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, বলেছিলাম গোটা পোর্শনটা একবার হয়ে যাবে। এবার দ্যাটের পরিবর্তে যে বিভাব এসেছে সেটা হচ্ছে ওয়াজ দেন নোন টু মি। ঠিক আছে, আমরা যাব 4 নম্বর প্রশ্নে। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। মেয়েটি কি দেখে ফেলেছে যে আমি একেবারেই দেখতে পাই না, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু। ঠিক আছে, তো এটাকে আমরা কিন্তু এমনি নর্মাল বাক্যে লিখতে গেলে কি বলতে পারতাম, যে সি হ্যাড নোটিসড অলরেডি দ্যাট, এরকম কিন্তু লেখা যায়। তো এটাকে আমরা কিন্তু ঘুরিয়ে কি করতে পারি, আমরা যখন চেঞ্জ করব কি লিখব, হ্যাড ইট। এবারে একটা আছে দেখো অলরেডি, ও কিন্তু বসে গেল অলরেডি, দিয়ে হ্যাড থাকলে ভয়েস চেঞ্জে বিন আসে, বিন বসালাম। এবারে মেন ভাবটা কি আছে দেখো, প্রথম পোর্শনে আছে নোটিস কথাটা, তো সেটা লিখলাম, পার্টিসিপেল ফর্ম নোটিসটি যা আছে তাই বসবে। তাহলে হ্যাড ইট অলরেডি বিন নোটিসড, এটা কিন্তু প্রথম শুরু হলো। কার দ্বারা, কে দেখেছে এই ঘটনাটা, বাই, সি থাকলে হার। আচ্ছা, কি দেখেছে, দ্যাট, আই কুড নট সি, আমি দেখতে পাই না, দিয়ে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু অলরেডি রেখে দেবো, কেন নেশন চেঞ্জে
প্রশ্নবোধক চিহ্ন উঠে গেলেও ভয়েস চেঞ্জে কিন্তু থেকে থাকে। তাহলে টোটালটা এবার আমরা কি করব, উত্তরটা কিন্তু দেখে নেব। দেখো উত্তর কি লেখা আছে, একটু মানে পড়ে তুললাম। হ্যাড ইট অলরেডি বিন নোটিসড বাই হার, কি দ্যাট আই কুড সি, এখানে না একটা নট কথাটা কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, আই কুড নট সি। নেক্সট নাম্বার 5, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। তাহলে এখানে আমরা এরম দিলে স্যার কী করে করবো, এটা প্রশ্ন হতে পারে। কোনো ব্যাপার নেই, এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা জানি ফ্ল্যাটারিটা হচ্ছে অবজেক্ট, ফিউ গার্লস হচ্ছে সাবজেক্ট, আর ক্যান রেসিস্ট এই ব্যাপারটা কিন্তু কি, এখানে কিন্তু রেসিস্টে RESIST হবে, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে ভার্ব। এবার চেঞ্জ করলে কী হবে, ফ্ল্যাটারিটা সামনে যাবে আর তারপরে কি বসবে, ক্যান আছে, তো ক্যান থাকলে ভয়েস চেঞ্জে হয়ে যায় ক্যান বি। এইবার হচ্ছে রেসিস্টেড কার দ্বারা, বাই ফিউ গার্লস। তো দেখি উত্তরটা কি আছে, দেখো উত্তর দেওয়া আছে, ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড কার দ্বারা, বাই ফিউ গার্লস। খুব সহজ, ভয়েস চেঞ্জে সহজ, তোমরা আগে করেছো মাধ্যমিক সিলেবাসে, এখন একটুখানি কিন্তু বাড়তি আছে। এবারে এ ম্যান স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, এটা কিন্তু খুব সহজ, যদিও লাইনটি ইম্পর্টেন্ট বলে দেওয়া হয়েছে। অ্যান অ্যাপোলজি পার্টটাকে আমরা অবজেক্ট বলবো, ম্যান পোর্শনটাকে আমরা সাবজেক্ট বলছি, আর স্ট্যামার্ড পোর্শনটাকে ভার্ব বলবো, কিন্তু V2-তে আছে, পাস্টে আছে। চেঞ্জ করলে কি হবে, চেঞ্জ করলে হবে অ্যান অ্যাপোলজি, অতীতকালে কি হয়ে যাবে, বি ভার্ব ওয়াজ, দেন হচ্ছে স্ট্যামার্ড কার দ্বারা, বাই আ ম্যান। তাহলে চেঞ্জ করলে হবে কি, অ্যান অ্যাপোলজি ওয়াজ স্ট্যামার্ড বাই এ ম্যান। দেখি না উত্তরটা কি আছে, দেখো তাই লেখা আছে, অ্যান অ্যাপোলজি ওয়াজ স্ট্যামার্ড বাই এ ম্যান। হোপ ইউ এনজয় দ্য ক্লাস। আর এবারে আমরা কিন্তু শেষ পোর্শনে এসেছি, 7 নম্বর প্রশ্ন, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। আচ্ছা, প্রথমে এখানে সাবজেক্টকে সি, তোমরা মনে এতক্ষণে ভয়েস চেঞ্জগুলো নিজেরাও করতে পারবে ভেবে নি, মানে সব মনে পড়ে যাবে সবারই যে ভয়েস চেঞ্জ কত সহজ ব্যাপার। এবারে মেন ভাব কি, ফরগেট, কিন্তু এখানে টোটালভাবে এসেছে উড ফরগেট কথাটা, কি ফুলে যাওয়ার কথা আছে, আওয়ার ব্রিফ এনকাউন্টার, তাহলে এটাকে আমরা বলতে পারি অবজেক্ট। আমরা চেঞ্জ করব, কি হবে তখন, আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটা দিয়ে শুরু হোক। এরপরে কিন্তু এই উড কথাটা আছে বলে আমরা কিন্তু অন্য কোনো বিভাব আনতে পারবো না, উডটা উডই বসে যাবে মডেলসটা, আর উড থাকলে কী হবে, একটা বি বসবে, উড বি যেই হবে তখন ফরগেট কথাটার আমরা হচ্ছে V1, তাহলে আমাকে দরকার V3, আর সেটা হচ্ছে ফরগট বা ফরগটেন কার দ্বারা, বাই সি থাকলে হার। চেঞ্জ করছি আমরা, উত্তরটা দেখি কি আছে, আওয়ার ব্রিফ এনকাউন্টার উড বি, কথাটা বললাম একটু আগেই, ফরগটেন কার দ্বারা, বাই হার, এবং ফুল স্টপ। তাহলে টোটাল আমরা 15টা ন্যাসিং চেঞ্জ ও ভয়েস চেঞ্জ 8টা এবং 7টা করে কিন্তু করে ফেলেছি। পরবর্তী ক্লাসে আবার একটা গ্রামার ক্লাস থাকবে, তোমরা ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে শোনো। আর এর সাথে সাথে আমরা 11 ক্লাসও স্টার্ট করব, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আবার ক্যান্সেল হয়ে গেছে বলছে, এইচএস পরীক্ষা যাদের ক্যান্সেল হয়ে গেছে তারা তাদের নির্দিষ্ট একটা নিয়ম মানে ভাবা হচ্ছে তাদের জন্য বোর্ড থেকে, তো তারা চেষ্টা করবে তাদের রেজাল্টটা বার করার পর তারা এবার, তোমরা যারা উচ্চ মাধ্যমিক সামনেবার দেবে তারা কিন্তু এবার প্রিপারেশন নাও। তো একটা বছর তোমাদের হাতে থাকছে, একটু চেষ্টা করো। আর আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানিও, আর কমেন্ট করছো না একটু খারাপ লাগে আমার, যেগুলো জানার পর একটু একটু কমেন্টটা জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।